এখানে তো কথা কথা আছে। আসছে? হ্যাঁ, কই হ্যাঁ, এটা দেখ। এই যে এখন ঠিক আছে। শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা, আমাকে কি শুনতে পাচ্ছ? যে স্টুডেন্ট, আমাকে কি শোনা যাচ্ছে? আমাকে কি শুনতে পাচ্ছ? আমরা একাদশ অধ্যায়ে যে পাঠটা নিয়ে আলোচনা করব সেটা হলো পলিমার। পলিমার জিনিসটা কি? পলিমার হলো প্রকৃতিতে আমরা যে দৈনন্দিন কাজে যে সকল দ্রব্যাদি ব্যবহার করি তাকে পলিমার বলা হয়। দুই ধরনের পলিমার রয়েছে, একটি হলো প্রাকৃতিক পলিমার আর হলো কৃত্রিম পলিমার। প্রাকৃতিক পলিমার কোনগুলো? প্রাকৃতিক পলিমার হলো তুলা, রবার, স্টার্চ। স্টার্চ বলতে আমরা মূলত ভাতকে বুঝি। প্রোটিন, এগুলো হলো তোমার প্রাকৃতিক পলিমারের উদাহরণ। আর কৃত্রিম পলিমারের উদাহরণ হলো প্লাস্টিক দ্রব্য, হাতের কলম, যেগুলো কৃত্রিমভাবে তৈরি করা হয়, পলিস্টার, কাপড় ইত্যাদি। Students, join your chemistry class. তাহলে আমরা যেটা সম্পর্কে বললাম সেটা হলো পলিমার। পলিমার হলো প্রকৃতিতে আমাদের দৈনন্দিন কাজে ব্যবহৃত যে জিনিসপত্র সেগুলোকে বলা হয় পলিমার। দুই ধরনের পলিমার রয়েছে, একটি হলো প্রাকৃতিক পলিমার আর একটি হলো কৃত্রিম পলিমার। প্রাকৃতিক পলিমার কোনগুলো? যেমন তুলা, রবার, স্টার্চ, যেমন ভাত, এগুলো হলো প্রাকৃতিক পলিমার। আর কৃত্রিম পলিমারের মধ্যে যা রয়েছে তা হলো প্লাস্টিক দ্রব্য, হাতের কলম, পলিস্টার, কাপড় ইত্যাদি।
তাহলে এখানের মধ্যে পলিমারকরণ প্রক্রিয়া কি? আরেকটা জিনিস পড়বো, সেটা হলো পলিমারকরণ বিক্রিয়া। একই পদার্থের অসংখ্য অণু যখন পরস্পরের সাথে যুক্ত হয়ে বৃহৎ অণু গঠন করে, তখন এই প্রক্রিয়াটাকে বলা হবে তোমার পলিমারকরণ। কি বললাম? একই পদার্থের অসংখ্য অণু বা একাধিক পদার্থের অসংখ্য অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে বৃহৎ অণু গঠন করার প্রক্রিয়াকে বলা হবে পলিমারকরণ বলে। এই প্রক্রিয়ায় উৎপন্ন বৃহৎ অণুকে আমরা বলবো পলিমার। যেহেতু অনেক অণুর সমন্বয়ে এটা গঠিত, তাই এটাকে বলা হবে পলিমার। এবং যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে পলিমারটা গঠিত, তাদের ক্ষুদ্র অংশ নিয়ে যে বৃহৎ পলিমারটা গঠিত হয়েছে, ওই ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে বলা হবে মনোমার। মনোমার, তাহলে আমরা মনোমার কোনগুলোকে বলবো, পলিমার কোনগুলোকে বলবো? যেগুলো বৃহৎ অণু গঠন হবে, ক্ষুদ্র ক্ষুদ্র অণু থেকে বৃহৎ অণু গঠন হবে, সেগুলোকে বলা হবে পলিমার। আর ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে বলা হবে মনোমার। এই বিক্রিয়ার অসংখ্য অণু যুক্ত হয়ে পলিমার গঠন করার প্রক্রিয়াকে জুট পলিমারকরণ বলে। কি বলা হয়? একই বিক্রিয়কের অসংখ্য অণু পলিমার গঠন প্রক্রিয়াকে জুট পলিমারকরণ প্রক্রিয়া বলে। জুট পলিমারকরণ দ্বিবন্ধন বিশিষ্ট অ্যালকেনের অণু মনোমার হিসেবে বিক্রিয়া করে থাকে। জুট পলিমারকরণ সাধারণত দ্বিবন্ধন অ্যালকিন অণু মনোমার হিসেবে বিক্রিয়া করে থাকে। জুট পলিমারকরণে অসংখ্য মনোমার অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে পলিমার গঠন করে, কিন্তু কোনো ক্ষুদ্র অণু এখান থেকে অপসারিত হতে পারবে না। সকল প্লাস্টিক দ্রব্য কিন্তু পলিমার। আমরা যে জিনিসগুলো ব্যবহার করি, এখানে সকল প্লাস্টিক দ্রব্য পলিমার। রসায়নবিদগণ পলিমার যৌগের কিছু জৈবিক বৈশিষ্ট্য বর্ণনা করার জন্য প্লাস্টিক শব্দটি ব্যবহার করেন। অসংখ্য ছোট অণু একত্রে যুক্ত হয়ে পলিমার গঠন করে। আমরা বলছি যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে কিন্তু পলিমার গঠন করে। এক্ষেত্রে ছোট অণুগুলোকে আমরা বলবো মনোমার। রাসায়নিক পদার্থ
বিশেষত দ্বিবন্ধন বিশিষ্ট যে অ্যালকিন, অ্যালডিহাইড, অ্যালকোহল, অ্যামিন, জৈব অ্যাসিডের পলিমারকরণ প্রক্রিয়ার মাধ্যমে প্লাস্টিক প্রস্তুত করা হয়। রাসায়নিক পদার্থ যেগুলো দ্বিবন্ধনযুক্ত অ্যালডিহাইড, অ্যালকোহল, অ্যামিন, জৈব অ্যাসিড, অ্যালকিন পলিমারকরণ প্রক্রিয়ার মাধ্যমে প্লাস্টিক প্রস্তুত করে থাকে। প্লাস্টিক ও তন্তু তৈরির জন্য এই সকল রাসায়নিক পেট্রোলিয়াম থেকে পৃথক করা হয়। প্লাস্টিক এর যে তন্তুগুলো ব্যবহার করা হয় সেগুলো তৈরি করা হয় পেট্রোলিয়াম থেকে পৃথক করা হয় এবং পেট্রোলিয়াম উপাদান থেকে প্রস্তুত করা হয়। তাহলে এটা হলো আমরা পলিমার সম্পর্কে জানলাম, এটা গেল আমাদের পলিমার। তাহলে পলিমার থেকে কিভাবে আমরা পলিথিন তৈরি করব এখন এটা দেখবো আমরা। পলিমার প্রস্তুতির প্রথম দিকে পলিমার যখন তৈরি করা হয় তখন 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 1000 বায়ুচাপে সামান্য অক্সিজেনের উপস্থিতিতে ইথিলিনের পলিমার প্রস্তুত করা হয়। এই পলিথিনে অধিক পরিমাণ শাখাযুক্ত দীর্ঘ কার্বন শিকল থাকে। এতে পলিমারের ঘনত্ব ও গলনাঙ্ক কম এবং প্রবল প্রকৃতির হয়ে থাকে। এখানে পলিমারের ঘনত্ব ও গলনাঙ্ক কম এবং প্রবল প্রকৃতির হয়ে থাকে। একে নিম্ন ঘনত্বের পলিথিন বলা হয়ে থাকে। জার্মান একজন রসায়নবিদ কার্ল জিগলার প্রভাবকের উপস্থিতিতে অনেক কম চাপ ও তাপ প্রয়োগ করে ইথিলিনের পলিথিন প্রস্তুত করে। ইথিলিনের একটা পলিমার হলো পলিথিন। যিনি আবিষ্কার করেছেন তিনি হলেন জার্মান রসায়নবিদ কার্ল জিগলার। তিনি এক প্রভাবকের উপস্থিতিতে অনেক কম তাপ ও চাপে প্রায় 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 1 বায়ু চাপে এই পলিথিনটা তৈরি করেন ইথিলিন থেকে। অফ করে রাখেন ক্লাসে, আচ্ছা আগে তাহলে পলিথিনের যে সংকেতটা হবে সেটা হবে CH2 ডাবল বন্ড CH2। পলিথিনের সংকেত CH2 ডাবল বন্ড CH2। এরপর আরেকটি আছে সেটা হলো পলিভিনাইল ক্লোরাইড, যা আমরা পাইপলাইনে ব্যবহার করে থাকি। যে নলটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় পিভিসি পাইপ, নাম শুনেছো তোমরা, পিভিসি নামে তাকে ডাকা হয়। সেটা হলো পলিভিনাইল ক্লোরাইড। পিভিসির আরেকটা নাম পলিভিনাইল ক্লোরাইড, যার সংকেত হলো CH2 ডাবল বন্ড CHCl। CH2 ডাবল বন্ড CHCl। এরপর আরো একটি পলিমার রয়েছে যেটার নাম হলো ট্যাফলন। আরো একটি পলিমার রয়েছে যার নাম হলো ট্যাফলন বা পলিটেট্রা ফ্লোরো ইথিন। পলিটেট্রা ফ্লোরো ইথিন CF2 ডাবল বন্ড CF2 ডাবল বন্ড CF2। এবং আরেকটি আছে সেটা হলো নাইলন তন্তু। আমরা নাম প্রায় শুনেছি। নাইলন তন্তুর একটা সংকেত রয়েছে, সেই মনোমারের সংকেত হলো HOOC বন্ড CH2 হোল 4 বন্ড COOH। এটা হলো নাইলন। এবং তার সাথে আরো একটি আছে সেটা হলো NH2 বন্ড CH2 হোল 6 বন্ড CaNH2। এগুলো হলো নাইলন মনোমারের সংকেত। নাইলন দেখতে কেমন? আমরা যদি এই পলিমারের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা করতে যাই তাহলে বলবো সেটা চকচকে, টেকসই এবং নমনীয় হয়। নাইলন তন্তু দেখতে কেমন? চকচকে, টেকসই ও নমনীয় প্রকৃতির হয়ে থাকে। এটাকে ব্যবহার করা হয় কৃত্রিম কাপড়, রশি, দাঁতের ব্রাশ, এসব ক্ষেত্রে কিন্তু আমরা কৃত্রিম নাইলনগুলো ব্যবহার করে থাকি। পলিথিন কোথায় ব্যবহার হয়ে থাকে? পলিথিনের ব্যবহার আমরা পলি ব্যাগ হিসেবে ব্যবহার করি এবং প্লাস্টিক শিটের মধ্যে এটাকে ব্যবহার করা হয়। পলিথিনকে সহজে কাটা যায় না, তবে টেকসই হয়। একে সহজে কাটা যায় না, তবে টেকসই হয়। আরেকটি পলিমারের কথা আমরা বলেছিলাম সেটা হলো পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি পাইপের কথা বলেছিলাম। এটা শক্ত, কঠিন ও পলিথিনের তুলনায় কম নমনীয় হয়। পলিথিনের তুলনায় কম নমনীয়, শক্ত, কঠিন। এটাকে সাধারণত ব্যবহার করা হয় পানির পাইপ, বিদ্যুৎ অপরিবাহী পদার্থে। বিদ্যুৎ অপরিবাহী পদার্থ বা পানির পাইপে এটাকে ব্যবহার করা হয়।
আরেকটা বলেছিলাম ট্যাফলন। ট্যাফলন CF2 ডবল বন্ড CF2, এটা ননস্টিক বা তাপসহ, এটাকে তাপ সহ্য করার এটার ক্ষমতা আছে এবং ননস্টিক, যেটা ননস্টিক পাত্রে যে জিনিসটা ব্যবহার করা হয়, আমরা ফ্রাই প্যানে যে লেয়ারটা দেখবো উপরে সেটাকে ট্যাফলনের আস্তরণ বলা হয়। ট্যাফলনের আস্তরণটা মূলত এক ধরনের পলিমার এইটা ননস্টিক এবং তাপসহ, এবং এটা একটি ননস্টিক পাত্র। তাহলে এখন আমরা যেটা পড়বো এটা হলো পলিমার। আমরা এতক্ষণ পলিমার সম্পর্কে পড়লাম। পলিমার দুই ধরনের হয়ে থাকে। এখন শ্রেণী বিভাগটা একটু ডিটেলসে পড়বো। আমরা হলো পলিমার বলেছিলাম দুই ভাগে বিভক্ত, একটা হলো প্রাকৃতিক পলিমার আর একটা হলো কৃত্রিম পলিমার। প্রাকৃতিক পলিমার কোনগুলো? যেগুলো প্রকৃতিতে আপনা আপনি হয়ে থাকে, যেমন প্রাকৃতিকভাবে অনেক পলিমার উৎপন্ন হয়, যেমন উদ্ভিদের সেলুলোজ ও স্টার্চ দুটো মনোমারই কিন্তু প্রাকৃতিকভাবে তৈরি হয়ে থাকে, যার কারণে এগুলোকে আমরা বলবো প্রাকৃতিক পলিমার। প্রাকৃতিকভাবে অনেক পলিমার উৎপন্ন হয়, যেমন গ্লুকোজের সেলুলোজ ও স্টার্চ দুটোই কিন্তু পলিমার, যা বহু সংখ্যক গ্লুকোজ অণু নিয়ে গঠিত হয়ে থাকে। গ্লুকোজকে আমরা স্মল জি দ্বারা প্রকাশ করা হয়, এবং স্টার্চ ও সেলুলোজের গঠনকে অসংখ্য স্মল জি বন্ড আকার দিয়ে প্রকাশ করা যেতে পারে। সেলুলোজকে আমরা স্মল জি সিঙ্গেল বন্ড দিয়ে এই সংকেতটাকে আমরা লিখতে পারি। এরপরে যেমন আমাদের দেহের কোষ এবং কলা গঠন করে প্রোটিন। আমাদের দেহটা গঠন করে থাকে প্রোটিন। এই প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের পলিমার। প্রোটিনটা হলো মূলত অ্যামাইনো অ্যাসিডের পলিমার। ইনসুলিন নামক পলিমারে 22টি অ্যামাইনো অ্যাসিড থাকে। ইনসুলিন নামক যে পলিমার, ওখানে 22টি অ্যামাইনো অ্যাসিড থাকে। রাবার হচ্ছে আরেক ধরনের প্রাকৃতিক পলিমার। রাবার গাছের মধ্যে যে কষটা থাকে সেটাও একটা প্রাকৃতিক পলিমার। আমরা রবার বাগান কোথায় দেখতে পারি? যেমন পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, হবিগঞ্জ, সিলেটে যে রাবার চাষ হচ্ছে, ওই রাবার গাছ থেকে যে কষটা নিঃসৃত হয় সেটাও এক ধরনের প্রাকৃতিক পলিমার। তাহলে প্রাকৃতিক রাবারের চেয়ে বহুগুণ বেশি প্লাস্টিক শিল্প কারখানায় সংশ্লেষণ করা হয়। প্রাকৃতিক যে পরিমাণে আমরা রাবার পাচ্ছি তার চেয়ে বেশি পরিমাণে কিন্তু প্লাস্টিক শিল্প কারখানায় সংশ্লেষণ করা হয়ে থাকে। তাহলে এটা হলো প্রাকৃতিক পলিমার। কোনগুলো আমরা প্রকৃতিতে পাচ্ছি? প্রাকৃতিকগতভাবে যেগুলো তৈরি হয়ে আছে সেগুলো হলো প্রাকৃতিক পলিমার। এরপরে হলো কৃত্রিম পলিমার। কৃত্রিম পলিমারকে আমরা প্লাস্টিকও বলতে পারি। এগুলো শক্ত হয়ে থাকে, হালকা, সস্তা, যে কোনো রঙেরই প্লাস্টিক পাওয়া যায়। প্লাস্টিকে সহজে গলানো যায় এবং ছাঁচে ঢেলে যে কোনো আকারে আমরা এদেরকে নিয়ে যেতে পারি। প্লাস্টিক শব্দটি এসেছে একটা গ্রিক শব্দ প্লাস্টিকস থেকে। প্লাস্টিক শব্দটি এসেছে প্লাস্টিকস থেকে, অর্থাৎ প্লাস্টিকস শব্দের অর্থ হলো গলানো সম্ভব। প্লাস্টিকস শব্দটির অর্থ হলো গলানো সম্ভব। এখানে পরিত্যক্ত যে আমরা বল পেন ইউজ করি, আমরা কলম ব্যবহার করার পর সেগুলো ফেলে দিই, এই পরিত্যক্ত বল পেনের যে প্লাস্টিক অংশ, এটাকে গলিয়ে কিন্তু আমরা পেপার ওয়েট তৈরি করতে পারি। এটি করা কিন্তু বিপজ্জনক, কারণ প্লাস্টিক দ্রব্যকে যখন পোড়ানো বা গলানো হয় এক ধরনের বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়। সেক্ষেত্রে আমাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে আমরা ক্ষতির হাত থেকে নিজেদেরকে বাঁচাতে পারি যখনই কোনো সময় আমাদের কোনো পেপার ওয়েট তৈরি করার প্রয়োজন হয়। তাহলে এক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন করি, আমাদের পরিত্যক্ত বল পেনগুলো গলিয়ে আমরা পেপার ওয়েট তৈরি করতে পারবো। এছাড়াও খাবার রাখার পাত্র, মোড়ক, বল পেন, চেয়ার, টেবিল, গাড়ির যন্ত্রাংশ, নিচের যে পার্টসগুলো পাওয়া যায়, এমনকি গামলা, বালতি, মগ, আমরা যাই দেখি সবকিছুই ম্যাক্সিমামই তোমার কৃত্রিম পলিমার দিয়ে গঠিত। কৃত্রিম পলিমার বা প্লাস্টিক দিয়ে গঠিত। এগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রায় ব্যবহার করে থাকি। এখন ব্যবহার ও বৈশিষ্ট্যের ভিত্তিতে কিন্তু আবার প্লাস্টিকের প্রকারভেদ করা যায়। গঠন ও তাপীয় বৈশিষ্ট্যের ভিত্তিতে কৃত্রিম পলিমার দুই ধরনের। একটা হলো পলিমার লম্বা সরু জট পাকানো শিকল গঠন করে। এক ধরনের পলিমার রয়েছে যেগুলো লম্বা সরু জট পাকানো পলিমার গঠন করে। আরেকটি রয়েছে, সেটা হলো পলিমার কার্বন পরমাণু সমূহ শিকলের মধ্যে সমযোজী বন্ধন এবং একই সাথে পার্শ্ববর্তী শিকলের কার্বনের মধ্যে দৃঢ়ভাবে যুক্ত
থাকে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হয়। এই ধরনের পলিমার হলো থার্মোস্ট্যাটিক। এই ধরনের পলিমারগুলোকে বলা হয় থার্মোস্ট্যাটিক। এগুলো কার্বন শিকলগুলো সমযোজী এবং একই সাথে পার্শ্ববর্তী কার্বনের সাথে হাইড্রোজেন বন্ডের মাধ্যমে এরা পলিমার গঠন করে থাকে। এদেরকে আমরা থার্মোস্ট্যাটিক পলিমারও বলতে পারি। থার্মোস্ট্যাটিক প্লাস্টিক ও থার্মোস্টেট প্লাস্টিকের চেয়ে শক্ত ও কম নমনীয়। থার্মোস্ট্যাটিক এক ধরনের প্লাস্টিক, তবে থার্মোপ্লাস্টিকের চেয়ে শক্ত ও কম নমনীয়। তাপ প্রয়োগে এগুলো গলার পরিবর্তে কয়লায় পরিণত হয়। যখনই আমরা থার্মোস্ট্যাটিক প্লাস্টিকটাকে গলাবো তখন এগুলো কয়লায় পরিণত হয়ে যায়। এই অবস্থায় যে কার্বন শিকলগুলো রয়েছে এগুলো ক্রস কানেকশন হয় এবং পলিমারটা বিয়োজিত হয়। ক্রস কানেকশন হয়ে শিকলটা ভেঙে গিয়ে সেখানে পলিমারটি বিয়োজিত হয়। আমরা সচরাচর থার্মোস্ট্যাটিক প্লাস্টিককে ব্যবহার করা হয় একবার গলানোতে। থার্মোস্ট্যাটিক প্লাস্টিককে আমরা শুধুমাত্র একবার গলাতে পারবো এবং তাকে একবারই শেপ দেওয়া যাবে। সচরাচর আমরা যে কম্প্রেশন মোল্ডিং এর মাধ্যমে এটাকে করা হয়, এটাকে যে প্রসেসের মাধ্যমে তৈরি করা হয় সেটা হলো কম্প্রেশন মোল্ডিং এর মাধ্যমে এটি করা হয়, যেমন ব্যাকেলাইট, ফাইবার গ্লাস, কৃত্রিম রেজিন ও ইপোক্সি গ্লু। আমি কয়েকটা উদাহরণ বললাম থার্মোস্ট্যাটিক এর, সেগুলো হলো ব্যাকেলাইট, ফাইবার গ্লাস, কৃত্রিম রেজিন ও ইপক্সি গ্লু। এগুলো হলো আমাদের থার্মোস্ট্যাটিক পলিমারের এক্সাম্পল। এখন তাহলে আমরা পলিমার এবং পলিমারের যে শ্রেণীবিভাগগুলো রয়েছে আমরা সেই সম্পর্কে আলোচনা করেছিলাম। এখন যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন থেকে কিভাবে আমরা অ্যালকোহল, অ্যালডিহাইড ও জৈব অ্যাসিড প্রস্তুত করব সেটা সম্পর্কে আমরা একটু আলোচনা করব। ফার্স্টে হলো আমরা কিভাবে তৈরি করব। আমরা হাইড্রোকার্বন থেকে অ্যালডিহাইড, অ্যালকোহল, জৈব অ্যাসিড কিভাবে প্রস্তুত করব। ফার্স্টে যেটা করতে হবে যে হাইড্রোজেন পারঅক্সাইড এর উপস্থিতিতে আমরা হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে আমরা হাইড্রোজেন ব্রোমাইডের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল ব্রোমাইড উৎপন্ন করব। আমরা হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে অ্যালকিন হাইড্রোজেন ব্রোমাইড উৎপন্ন করব। আরেকটি প্রসেস হলো অ্যালকাইল ব্রোমাইড, অ্যালকাইল হ্যালাইড বা ব্রোমাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে অ্যালকোহলে পরিণত হয়। উৎপন্ন অ্যালকোহল শক্তিশালী জারক পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা যে কোনো শক্তিশালী জারক দ্বারা যখন জারিত করা হবে তখন সেটা অ্যালডিহাইড অথবা কিটোন বা পরবর্তীতে সেটা জৈব অ্যাসিডে পরিণত হবে। তাহলে আমরা কিভাবে হাইড্রোকার্বন থেকে অ্যালকোহল, অ্যালডিহাইড ও জৈব অ্যাসিড প্রস্তুত করতে পারবো। হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে বা সূর্যালোকের উপস্থিতিতে আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন করবে। অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন করার পর হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে অ্যালকিন হাইড্রোজেন ব্রোমাইডের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল ব্রোমাইড উৎপন্ন করে। অ্যালকাইল হ্যালাইড আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়ায় অ্যালকোহলে পরিণত হয়। উৎপন্ন অ্যালকোহলকে শক্তিশালী জারক যেমন K2Cr2O7 এ পরিণত করে। K2Cr2O7 এ পরিণত করতে পারে এবং এখান থেকে আমরা প্রথমে অ্যালডিহাইড বা কিটোন পাবো, এর পরবর্তীতে জৈব অ্যাসিডে তা পরিণত হবে। তাহলে এটা হলো হাইড্রোকার্বন থেকে আমরা জৈব অ্যাসিড, অ্যালকোহল বা অ্যালডিহাইড গুলো প্রস্তুত করতে পারবো। তাহলে এক্সাম্পল হিসেবে আমরা কি দেখতে পারি, এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে এই পদ্ধতি হাইড্রোকার্বন থেকে আমরা ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যালকিন 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 60 বায়ুচাপে জলীয় বাষ্পের H2O এর সাথে বিক্রিয়া করে অ্যালকোহল উৎপন্ন করবে। এক্ষেত্রে আমরা অ্যালকিনকে যে সংকেত দ্বারা প্রকাশ করব, যেমন ইথিন, উদাহরণ হিসেবে আমরা ইথিনকে নিতে পারি CH2 ডাবল বন্ড CH2। এটার সাথে যখন আমরা পানির বিক্রিয়া করাবো 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 60 অ্যাটমসফিয়ার চাপে ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে তখন সেটা উৎপন্ন হবে অ্যালকোহল। অ্যালকোহলটার নাম হবে CH3CH2OH। অ্যালকোহলটাকে আমরা কি বলবো, CH3CH2OH। এছাড়াও 2% মার্কিউরিক সালফেট, মার্কিউরিক সালফেটের সংকেত হলো SgSO4 এবং
20% সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যালকাইন পানির সাথে বিক্রিয়া করে অ্যালডিহাইড উৎপন্ন করে। এক্ষেত্রে মার্কিউরিক সালফেট বিষাক্ত হওয়ায় শিল্পক্ষেত্রে এর ব্যবহার নিরুৎসাহিত করা হয়। এটা ব্যবহার না করাই ভালো। যখন খুব বেশি প্রয়োজন পড়বে তখন আমরা এই বিক্রিয়াটি করব। সেক্ষেত্রে আমাদের যে অ্যালকাইনটা ব্যবহার করা হবে সেটা হলো অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনের সংক্ষেপ হলো CH ট্রিপল বন্ড CH। আমরা অ্যাসিটিলিনকে যে সংক্ষেপ দিয়ে প্রকাশ করব সেটা হলো CH ট্রিপল বন্ড CH। এটা পানির সাথে বিক্রিয়া করে মার্কিউরিক সালফেট এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে উৎপন্ন করবে অ্যালডিহাইড। অ্যালডিহাইডটার নাম হলো CH3 বন্ড CHO। CH3 বন্ড CHO। এই যে আমরা এখন অ্যালডিহাইড, অ্যালকোহল এবং জৈব অ্যাসিডের কথা বললাম, সেগুলো বিভিন্ন শিল্পে ব্যবহার করা হয়, যেমন কসমেটিক শিল্পে, পারফিউম এবং কি হোমিওপ্যাথিক ওষুধেও এগুলোকে ব্যবহার করা হয়। আমরা এর নানাবিধ ব্যবহার দেখতে পাবো, যেমন কাঠ ও ধাতুর তৈরি যেসব আসবাবপত্র বার্নিশ করার জন্য ব্যবহার করা হয় সেখানে এক ধরনের স্পিরিট ব্যবহার করা হয়। স্পিরিটটার নাম হলো ম্যাথিলেটেড স্পিরিট। বর্তমানে ব্রাজিলে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে ইথানয়েড অ্যাসিড ব্যবহার করা হয়। ইথানলকে মোটর ইঞ্জিনের জ্বালানি রূপে ব্যবহার করা হচ্ছে। গ্যাস হোল হলো এক ধরনের জ্বালানি যেখানে পেট্রোলের সাথে 10 থেকে 20% ইথানল মিশ্রিত করা হয়। তাহলে এটা হলো অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিডের নানাবিধ ব্যবহার। এছাড়া আরো বিভিন্ন ধরনের ব্যবহার রয়েছে, যেমন চিনি শিল্পে আমরা যখন চিটাগুড় থেকে অ্যালকোহল প্রস্তুত করি সেক্ষেত্রেও আমরা এই প্রসেসগুলো অ্যাপ্লাই করব। তাহলে এখানে এই অধ্যায়ে আমরা যে জিনিসগুলো পড়লাম, যে এখানে জৈব যৌগ সম্পর্কে পড়া হচ্ছে। জৈব যৌগ সমযোজী বন্ধন বা আয়নিক বন্ধনের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হচ্ছে, এবং সমযোজী বন্ধন আয়নিক বৈশিষ্ট্য এবং আয়নিক যৌগ সমযোজী বৈশিষ্ট্য বন্ধন ব্যবহার করে তার প্রক্রিয়াটা সম্পন্ন করছে। তাহলে আমাদের এই অধ্যায়টা এখানেই সমাপ্ত হলো। আশা করি সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আশা করি সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ। সকলে সুস্থ থাকবে।